আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ভুল সংশোধনী জাবেদা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভুল সংশোধনী জাবেদা হিসাব চক্রের একটি পরিত্যাজ্য ধাপ, অর্থাৎ এটি একটি অপ্রয়োজনীয় ধাপ, এটি কোনো আবশ্যিক বা ঐচ্ছিক কোনো ধাপ নয়। তো ভুল সংশোধনী জাবেদা করার আগে প্রথম আমাদেরকে ভুলগুলো উদ্ঘাটন করতে হবে। তাহলে ভুলগুলো উদ্ঘাটন করা হয় তিনটি উপায়ে। এক হচ্ছে রেওয়ামিল তৈরির পূর্বে, আরেকটি হচ্ছে রেওয়ামিল তৈরির পরে, এবং সর্বশেষ হচ্ছে আর্থিক বিবরণী তৈরির পরে। এই তিনটি উপায়ে আমরা ভুলকে আইডেন্টিফাই করতে পারবো। এরপর হচ্ছে ভুল সংশোধনী জাবেদার জন্য আমাদেরকে দুটি উপায় অবলম্বন করতে হবে। ভুল সংশোধনী জাবেদার দুটি উপায় আমরা অবলম্বন করব। এক হচ্ছে ভুলটিকে আমাদের এক পক্ষের ভুল কিনা, অথবা ভুলটি দুই পক্ষের বা দোতরফা ভুল কিনা আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। তাহলে ভুল সংশোধনী জাবেদার জন্য আমরা দুটি কাজ করব। ভুলটা কি আমাদের একতরফা ভুল কিনা এটা আইডেন্টিফাই করব, এবং ভুলটা কি দোতরফা ভুল কিনা এটা আইডেন্টিফাই করব। এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে। যদি ভুলটা একতরফা ভুল হয়, তার মানে একটা পক্ষ সঠিক আর একটা পক্ষ এখানে ভুল আছে। তো একটা পক্ষ সঠিক আছে আর একটা পক্ষ ভুল আছে, তাহলে ওই ভুলটা আমরা ঠিক করব। তাহলে অন্য পক্ষ আমরা কি লিখব? অন্য পক্ষ হবে আমাদের অনিশ্চিত হিসাব। তাহলে যেই জাবেদায় আমরা একটা পক্ষ অনিশ্চিত হিসাবে বসাবো, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো একতরফা ভুল। আর যে জাবেদায় আমাদের দুটি পক্ষেই ভুল হবে, তখন সেটাকে আমরা বলবো দোতরফা ভুল। এখানে কোনো অনিশ্চিত হিসাব বসবে না, তখন এই দুটি পক্ষই ভুল আছে, দুইটি পক্ষ আমরা সঠিক করে এখানে বসিয়ে দিব। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে দোতরফা ভুল। তাহলে ভুল সংশোধনী জাবেদার জন্য দুটি বিষয়, এক হচ্ছে একতরফা ভুল, এটার জন্য আমরা অনিশ্চিত হিসাব ব্যবহার করব, আর একটা হচ্ছে আমাদের দোতরফা ভুল। সবগুলোতেই ভুল আছে, আমরা সবগুলোকেই সঠিক করে বসাবো। আমরা নিচে কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো আমরা এমনভাবে সাজিয়েছি এবং ভুলের ধরন জানতে পারবো, কোন পক্ষের ভুল হয়েছে এটা জানতে পারবো, এবং সংশোধনী জাবেদাটাও এখানে আমরা জানতে পারবো। রুমি ট্রেডার্সের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরির পর ধরা পড়ে। তাহলে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে রেওয়ামিল তৈরির পরে ভুলগুলো ধরা পড়েছে। এই ভুলগুলোকে এখন আমাদের সংশোধন করে নিয়ে আসতে হবে। এক নম্বর প্রশ্ন, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয় এটা হচ্ছে সম্পদ, আসবাবপত্র এটা সম্পদ, কিন্তু আমরা এটাকে লিখে ফেলছি এখানে, এই জায়গায় আমরা লিখে ফেলছি এটাকে ক্রয় নামে। তাহলে সম্পদকে আমরা মুনাফা জাতীয় ব্যয় নামে লিখে ফেলছি, মূলধন জাতীয় ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় নামে লিখে ফেলেছি। তাহলে এটা কেমন ভুল হয়েছে? এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল, এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। আমরা জানি মূলধনকে মুনাফা জাতীয়, মুনাফাকে মূলধন জাতীয় লিখলে সেটা হচ্ছে আমাদের নীতিগত ভুল। ওকে, আচ্ছা, এটা কয় ধরনের ভুল হয়েছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা আসবাবপত্র আমরা লিখি নাই, আসবাবপত্র লিখি নাই, এটা একটা ভুল করেছি আমরা। আসবাবপত্র লিখি নাই, এটা একটা ভুল। এবং ক্রয় আমাদের লেখার দরকার ছিল না, এই ক্রয়টা আমরা লিখেছি আর একটা ভুল করেছি। তার মানে আমাদেরকে দুইটা পক্ষই ঠিক করতে হবে, এই জন্য এটাকে আমরা দুই পক্ষের ভুল বলবো। ওকে, যেটা আমরা লিখেছি ভুল করে ডেবিট পাশে, এই ভুল করে লেখার অংশটাকে প্রথমে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এই ডেবিটটাকে বাদ দেওয়ার জন্য সংশোধনী জাবেদাগুলোতে আমরা ডেবিট যদি লিখি, তাহলে এটাকে আমরা করে দিব ক্রেডিট, তাহলে ক্রয়টা এখান থেকে চলে যাবে। আর যেই পক্ষটা আমরা লিখি নাই, তাহলে ওই পক্ষ যেখানে বসার দরকার ছিল সেই জায়গায় আমরা সঠিক করে বসিয়ে দেব, তাহলে আমাদের জাবেদাটা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আসবাবপত্র আমরা লিখি নাই, আসবাবপত্রের জায়গায় লিখেছি আমরা ক্রয় হিসাব। তাহলে আসবাবপত্রকে আমরা সঠিক করে লিখব, আসবাবপত্র হিসাব ডেবিট লিখলাম। আমরা আগে ক্রয়কে ডেবিট করে রেখেছিলাম, এই ক্রয়টাকে এখন বাদ দিতে হবে, কারণ এটা ভুল ছিল। এটা বাদ দেওয়ার জন্য ক্রয়টাকে করব আমরা ক্রেডিট, এই জন্য আমরা এখানে ক্রয় হিসাবকে ক্রেডিট হিসাবে নিয়ে এসেছি। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 2 নম্বর প্রশ্নটা, বিক্রয় হিসাবের যোগফল 5,000 টাকা কম লেখা হয়েছে। আমরা এক পক্ষের ভুল চেনার জন্য কিছু ট্রিক্স মনে রাখবো, সেটা হচ্ছে জাবেদার যোগফল কম লেখা হয়েছে,
বেশি লেখা হয়েছে এমন ধরনের আইটেমগুলো এখানে বলা থাকবে। যেমন বিক্রয় হিসাবের যোগফল 5,000 টাকা কম লেখা হয়েছে, তাহলে এই কম লেখা হয়েছে বেশি লেখা হয়েছে এগুলো দেখলেই বলে দিব এটা এক পক্ষের ভুল। তারপর আমরা প্র্যাকটিক্যালি ব্যাখ্যা সহ বুঝে এটা এক পক্ষের ভুল কিনা এটা বুঝে নিব। বিক্রয় হিসাবে আমরা 5,000 টাকা কম লিখেছি, অর্থাৎ বিক্রয় আমরা জানি এটা ক্রেডিট পাশে থাকে, এটা ক্রেডিট বসে, কিন্তু ক্রেডিট বসানোর সময় আমরা টাকায় কি করেছি 5,000 টাকা কম লিখেছি। তাহলে এই 5,000 টাকা বিক্রয়ের ঘরে সঠিক করে লিখতে হবে। এখন কিভাবে লিখব? বিক্রয় আমরা জানি ক্রেডিট, এটাকে বাড়াতে হবে কারণ আমরা কম লিখেছি, তাহলে বাড়াতে হলে বিক্রয়ের ঘরে ক্রেডিট পাশে আরও 5,000 টাকা আমাকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে বিক্রয়টাকে আমাকে বাড়াতে হবে। এখন অন্য কোনো পক্ষ নিয়ে এখানে ভুলের কথা আসে নাই, শুধুমাত্র বিক্রয় হিসাবের কথা ভুল হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা পক্ষ মাত্র ভুল পেয়েছি, এটাকে সঠিক করছি, তাহলে অন্য পক্ষটা কি হবে? যখন একটা পক্ষই মাত্র ভুল হয়েছে, অন্য কোনো পক্ষ নাই, তখন ওই অন্য পক্ষ বসানোর জন্য আমরা এখানে অনিশ্চিত হিসাবটাকে ব্যবহার করব, কারণ এক পক্ষের ভুলে আমরা জানি অনিশ্চিত হিসাবটা ব্যবহার হয়। এখন বিক্রয় হিসাবটাকে আমরা ক্রেডিটে নিয়ে আসলাম, এই যে 5,000 টাকা দিয়ে লিখছি, তাহলে আরেকটা পক্ষ আমাদের কি হবে? আরেকটা পক্ষ ডেবিট পাশে আমরা লিখব অনিশ্চিত হিসাব এক পক্ষের ভুলের জন্য। আশা করি বুঝেছ। 3 নম্বর প্রশ্ন, জীবন বীমা প্রিমিয়াম 1200 টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে, অর্থাৎ জীবন বীমা প্রিমিয়ামটাকে আমরা বিমা হিসাবে লিখে ফেলেছি। এখন জীবন বীমা প্রিমিয়াম এটা মালিকানা সত্ত্বের অংশ, এটা উত্তোলন, তাহলে আমরা উত্তোলনটাকে কি করেছি? আমরা বিমা খরচ নামে লিখে ফেলেছি। তাহলে উত্তোলনটাকে বিমা খরচ লিখলে এখানে আমাদের কেমন ভুল হয়েছে? এটা হচ্ছে আমাদের নীতিগত ভুল হয়েছে। তাহলে এই নীতিগত ভুলটা এখন কয় পক্ষের ভুল এটাও আইডেন্টিফাই করতে হবে। আমরা জীবন বীমা বা উত্তোলন এটা লিখি নাই, এটা লিখবো আমরা, এটা লিখি নাই, এটা একটা ভুল। এবং বিমা ডেবিট করেছি, উত্তোলনের জায়গায় বিমাটা লিখে ফেলছি, তাহলে বিমা যে লিখলাম এই বিমাটা আমার লেখার দরকার ছিল না, এটা আমরা ভুল করে লিখে ফেলেছি, তাহলে এটাও ঠিক করতে হবে। তাহলে এখানে আমাকে দুইটা পক্ষ ঠিক করতে হবে, এই জন্য এটাকে আমরা দুই পক্ষের ভুল বলবো, দুই পক্ষের ভুল বা দোতরফা ভুল। এই দোতরফা ভুলটাকে আমরা ঠিক করতে হবে। আমরা উত্তোলন লিখি নাই, উত্তোলন আমরা জানি ডেবিট পাশে বসে, উত্তোলনটাকে ডেবিট পাশে বসিয়ে দিলাম, সঠিক করলাম। বিমা যে আমরা ডেবিট পাশে লিখে ফেলেছিলাম আগে, বিমা যে আমরা ডেবিট পাশে লিখেছি এটা তো লেখার দরকার ছিল না, এটাকে বাদ দিতে হবে। এই ডেবিটটাকে বাদ দেওয়ার জন্য একটাই মাত্র ওয়ে, সেটাকে ক্রেডিট করে দেওয়া। তাহলে বিমাটাকে যদি আমরা ক্রেডিট করে দিই, ডেবিট ক্রেডিটে বিমাটা এখান থেকে চলে যাবে, এই জন্য এখানে বিমা হিসাবকে আমরা ক্রেডিট করব। তাহলে জাবাদাটা হলো উত্তোলন হিসাব ডেবিট, বিমা হিসাব ক্রেডিট। আশা করি বুঝেছ। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় যন্ত্রপাতি মেরামত হিসাবে লেখা হয়েছে। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয় এবং যন্ত্রপাতির মেরামত হচ্ছে এখানে মুনাফা জাতীয় ব্যয়। তার মানে মূলধন জাতীয় ব্যয়টাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় লিখে ফেলেছি। তাহলে এটা কেমন ভুল? এটা অবশ্যই নীতিগত ভুল, নীতিগত ভুলে আমরা এটাকে নিয়ে আসব। এখন এখানে কয়টা ভুল হয়েছে? আমরা যন্ত্রপাতি সংস্থাপন লিখি নাই, ওর জায়গায় আমরা কি করেছি? মেরামত নামে লিখে ফেলেছি, মেরামত লিখেছি, এটাও ভুল করেছি। তাহলে দুইটা ভুল এখানে হয়েছে, এই জন্য এটা দুই তরফা ভুল বা দোতরফা ভুল বা দুই পক্ষের ভুল। আমরা ঠিক করব, সঠিকটা আমাদের যেটা প্রয়োজন, যেটা আগে আমাদের লেখা হয়নি সঠিকভাবে এটাকে লিখব। যন্ত্রপাতিকে লিখি নাই আমরা, যেটা লেখার দরকার ছিল যন্ত্রপাতিকে লিখে দিলাম। যন্ত্রপাতি মেরামত এটা আমার লেখারও দরকার ছিল না, এটাকে আমরা কি করেছিলাম? ডেবিট পাশে লিখে ফেলেছিলাম, ডেবিট পাশে ভুল করে ডেবিট পাশে লিখে ফেলেছিলাম। এটা বাদ দেওয়ার জন্য এই যন্ত্রপাতির মেরামতটাকে এখন আমরা করে দিব ক্রেডিট, এই মেরামত হিসাবে ক্রেডিটে লিখলাম। তাহলে জাবাদাটা হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট, মেরামত হিসাব ক্রেডিট। 5 নম্বর প্রশ্ন, 6,500 টাকার পুরাতন আসবাবপত্র বিক্রয় করে আসবাবপত্র হিসাবে 5,600 টাকা লেখা হয়েছে। আমরা দেখছি এখানে 6,500 টাকার জায়গায় আমরা 5,600 টাকা লিখে ফেলেছি। অবশ্যই টাকায় ভুল লিখেছি, আর আমরা জানি টাকার অঙ্কে যদি কোনো ভুল লেখা হয় সেটাকে অবশ্যই আমরা এটাকে বলবো লেখার ভুল। তাহলে ভুলের ধরনটা হবে এটি লেখার ভুল। এখন এটি কয় পক্ষের ভুল? এক পক্ষের ভুল হচ্ছে না দুই পক্ষের ভুল হচ্ছে? 6,500 টাকার আসবাবপত্র বিক্রয় করলাম, আসবাবপত্র হিসাব ঠিকই লিখেছি কিন্তু টাকাটা ভুল লিখেছি। আসবাবপত্র বিক্রি করলে আমরা জানি আসবাবপত্র
ক্রেডিট হয়, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আর নগদান হিসাব এখানে ডেবিট হবে। এখন নগদান হিসাবে আমরা 6,500 টাকা লিখেছি ঠিক, কিন্তু আসবাবপত্রের ঘরে আমরা লিখেছি 5,600 টাকা। তাহলে এইটাকে আমরা ভুল করে ফেলেছি, এই জায়গায় এটাকে আমরা ভুল করে ফেলছি। নগদান নিয়ে কোনো ভুল আমাদের হয়নি, তাহলে ভুল পক্ষ কয়টি? একটি পক্ষ, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো এক পক্ষের ভুল। এটা আইডেন্টিফাই করে ফেললাম আমরা। আর আমরা জানি এক পক্ষের ভুল হলে একটা পক্ষ ডেবিট বা ক্রেডিটে অনিশ্চিত হিসাব হবে, এটা আমরা ক্লিয়ার। তাহলে আসবাবপত্রকে আমরা কম লিখেছি ক্রেডিট পাশে, কারণ এটা বিক্রি হচ্ছে ক্রেডিট পাশে, কম লিখেছি। তাহলে এই যে ক্রেডিট পাশে আমরা কম লিখেছি, তাহলে আরও 900 টাকা যদি আমরা ক্রেডিটে বসাই দিই, তাহলে এই দুইটা যোগ করলে কি 6,500 টাকা হয়? হয়। তাহলে আসবাবপত্র ক্রেডিটে আমরা 900 টাকা লিখব। এই আসবাবপত্র ক্রেডিটে আমরা 900 টাকা লিখেছি। আরেকটা পক্ষ কি হবে? কারণ এক পক্ষের ভুল, আরেকটা পক্ষ ডেবিট পাশে হবে অনিশ্চিত হিসাব। আশা করি ক্লিয়ার। লাস্ট প্রশ্ন আজকের জন্য, ক্রয় ফেরত বইতে 2,000 টাকা হিসাবভুক্তকরণ থেকে বাদ পড়েছে। কোনো একটা লেনদেন যদি ডিরেক্টলি বাদ পড়ে যায় হিসাবভুক্তকরণ থেকে, তাহলে অবশ্যই এটাকে আমরা বাদ পড়ার ভুল বলবো, কারণ এটা জাবেদাও হয়নি, খতিয়ানও হয়নি, রেওয়ামিলও আসে নাই, তাহলে এটাকে অবশ্যই বাদ পড়ার ভুল বলতে হবে। এখন ক্রয় ফেরত বই, ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট বা পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তার মানে এখানে হিসাবটা টোটালি বাদ পড়েছে, তাহলে দুটি পক্ষ এখানে বাদ পড়ে চলে গেছে, দুটি পক্ষ আমাদের এখানে বাদ পড়েছে। তাহলে প্রদেয় হিসাবটাকেও আমরা লিখি নাই, ক্রয় ফেরতটাকেও আমরা এখানে লিখি নাই, তাহলে এটা দুইটা পক্ষই ভুল হয়েছে, এই জন্য এটা দোতরফা ভুল। এখন দোতরফা ভুল হলে তো আর অনিশ্চিত হিসাব লেখা যাবে না, তাহলে এই ক্রয় ফেরত জাবেদা যেটা আমরা লিখি নাই, হিসাব করি নাই, এই জাবেদাটা সম্পূর্ণ যেটা আমরা আগে থেকে জেনে এসেছি ওই জাবেদাটা সম্পূর্ণ আমরা বসিয়ে দিব। তাহলে ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই জাবেদাটা যদি আমরা হুবহু বসিয়ে দিই, তাহলে আমাদের ভুল সংশোধনী জাবেদাটা হয়ে যাবে। তো এটার উপর আমরা আরও 2-1টা ক্লাস নিব ভুল সংশোধনী জাবেদার, কারণ এখানে অনেক ধরনের জাবেদা থাকে, এগুলোর একটু এদিক সেদিক করে পেঁচানো অনেক প্রশ্ন থাকতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ভুল সংশোধনী জাবেদার উপর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।